গুড ইভিনিং, সবাইকে স্বাগতম আমার চ্যানেল ডিটক্সিক বাংলাদেশ ক্রিকেট ফ্যানে। আজকের দিনটা আমাদের বাংলাদেশ এ টিম ভার্সেস জিম্বাবুয়ে, বাংলাদেশ ইমার্জিং টিম ভার্সেস জিম্বাবুয়ে এ টিমের যেই আনঅফিসিয়াল টেস্ট ম্যাচটা চলছিল সিলেটে। আর আজকে সেটার লাস্ট দিন ছিল এবং তিনটা দিন আনফরচুনেটলি বৃষ্টির জন্য নষ্ট হওয়ার পরে আজকে চতুর্থ দিনে ফাইনালি খেলাটা গড়িয়েছে এবং মোটামুটি 68 ওভার্স এর মতন ওখানে খেলা হয়েছে। এবং গুড থিং ইজ দ্যাট যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা এখানে কিছুটা হলেও তাদের প্র্যাকটিসের সুযোগ হয়েছে। তাদের একটা ইনিংস মোটামুটি খুব বেশি ওভার খেলেননি, তারা 39 ওভারের মতন খেলেছেন এবং এই 39 ওভারের ভিতরে বাংলাদেশের জন্য ওপেন করতে নেমেছিলেন মাহফুজুল ইসলাম রবিন, যিনি অন্যতম ডোমেস্টিক ক্রিকেটের অন্যতম প্রতিভাবান একজন ব্যাটসম্যান যাকে মনে করা হয়, এবং জাকির হাসান যিনি অলরেডি আমাদের টেস্ট টিমের একজন অনিয়মিত সদস্য এবং বর্তমানে টিমের বাইরে আছেন, তাকেও এই দলটাতে রাখা হয়েছে। এবং অমিত হাসান ছিলেন, অমিত হাসান 3 নম্বরে ব্যাটিং করেছেন। যদিও আমরা মনে করে থাকি যে অমিত হাসান, যাকে লাস্ট পাকিস্তান সিরিজে তিনি প্রথমবারের মতন ডাক পেয়েছেন দলে, আমরা তাকে মনে করে থাকি যে তিনি হয়তোবা 4 নাম্বার 5 নাম্বারে সেই মুশফিকুর রহিমদের সেই পজিশনটাকে তিনি সেই জায়গাটাতে আসবেন, বাট এখানে তাকে 3 নাম্বারে আসলে ব্যাটিং করানো হয়েছে এবং 4 নাম্বারে খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এবং এই দুইটি উইকেটই অ্যাকচুয়ালি করেছে, দুইটি উইকেট না, অ্যাকচুয়ালি শুধুমাত্র জাকির হাসান আউট হয়েছেন এবং মাহফুজুল ইসলাম রবিন পরবর্তীতে প্রায় 70 অড রানের একটা ইনিংস খেলে উনি আসলে রিটায়ার্ড হার্ট করেছেন, রিটায়ার্ড আউট যেটাকে আমরা বলি। তো ব্যাটিং প্রিপারেশনটা মোরলেস ভালো হয়েছে। 39 ওভার বাংলাদেশ ব্যাট করেছে এবং 205 রানের মতন সেখান থেকে সংগ্রহ হয়েছে। এবং সবচেয়ে ভালো যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে মাহফুজুল ইসলাম রবিনের কথা বললাম যে 72 রানের মতন একটা ইনিংস খেলেছেন। এটা ডেফিনেটলি তার জন্য ইন ফিউচার একটা কনফিডেন্স বুস্টার হবে। এটা হতে পারে, আমরা মনে করতে পারি যে এটা তো জিম্বাবুয়ের সাথে খেলা, জিম্বাবুয়ের এ টিমের সাথে খেলা, বাট আলটিমেটলি এটা একটা ইন্টারন্যাশনাল একটা এসেন্স, ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার। তো এইখানে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের যারা এরকম রেগুলার পারফর্মাররা আছেন, তারা এই ধরনের প্ল্যাটফর্ম যত রেগুলার পাবেন, এটা তাদের জন্য কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করবে। আর মাহিদুল ইসলাম অঙ্কন, মোস্ট লাইকলি উনি জিম্বাবুয়ের বিপক্ষে যে এই মাসের শেষে বাংলাদেশ যেই ট্যুরটাতে যাচ্ছে এবং 28 তারিখে প্রথম টেস্ট খেলতে নামবে, ওয়ান অফ টেস্টের প্রথম একটাই টেস্ট। তো সেখানে মাহিদুল ইসলাম অঙ্কনকে কল আপ করা হয়েছে বা হবে লিটন দাসের অনুপস্থিতিতে। লিটন দাসকে রেস্ট দেয়া হচ্ছে সেই সিরিজটা থেকে, অবভিয়াসলি, কারণ লিটন দাস আসলে এমন একজন ক্রিকেটার এবং মোস্ট প্রবাবলি বাংলাদেশের গুটি 2-3 ক্রিকেটারের মধ্যে উনি একজন যিনি কিনা প্রত্যেকটা ফরম্যাট আসলে খেলছেন, টেস্ট, ওয়ানডে এবং টি-20, এবং প্রত্যেকটাতেই অ্যাজ এ উইকেট কিপার উনি খেলেন। এবং এটা কিন্তু উইকেট কিপার হিসেবে খেলাটা ডেফিনেটলি একটা হাই প্রেশার, সারাটা মানে একটা ফিজিক্যাল এবং মেন্টাল বোথ জায়গা থেকেই কিন্তু আসলে ওনার উপরে একটা চাপ পড়ে। তো সেই জায়গাতে সামনে আমাদের জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ রয়েছে, টি-20 সিরিজ রয়েছে। জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজটা আমি মনে করি যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিরিজ, বিকজ 2027-এ যেই ওয়ানডে বিশ্বকাপটা আমরা খেলতে যাচ্ছি সেটা খেলবো আমরা জিম্বাবুয়ের মাটিতে, সাউথ আফ্রিকার মাটিতে। তো সিমিলার কন্ডিশন, এবং আমরা বর্তমানে ওয়ানডে টিমটাকে কিন্তু একটা স্ট্রাকচারে দাঁড় করাতে যাচ্ছি এবং আমি মনে করি যে ওয়ানডেতে বাংলাদেশের জন্য বেটার হবে যে যেই সেটআপটা নিয়ে বাংলাদেশ এগোতে যাচ্ছে সেই সেটআপের প্লেয়ারদেরকে যত বেশি সম্ভব সুযোগ দেয়া জিম্বাবুয়ের মাটিতে এই সিরিজটাতে। এবং টি-20-তে লিটন দাস ইজ আওয়ার ক্যাপ্টেন, তো হি ইজ মোস্ট লাইকলি টু প্লে, বিকজ বর্তমান যে টি-20 সিরিজটা চলছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, সেখানে লিটন দাসকে আমরা আনফরচুনেটলি মিস করেছি তার ইনজুরির জন্য। এবং সেখানেও আগামীকালকে খেলা এবং আগামীকালকেও সম্ভবত লিটন দাসকে ফিট পাওয়া যাচ্ছে না।
তো লিটন দাসের বদলে মাহিদুল ইসলাম অঙ্কন একটা কল আপ সেখানে পেয়েছেন। যদিও তিনি আসলে একাদশে থাকবেন কিনা সেটা পরবর্তী বিবেচনা, বাট কল আপ যেহেতু পেয়েছেন, তো কংগ্রেচুলেশন টু হিম। আর আমার আরেকটা জায়গাতে আসলে একটা দেখার খুব ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে রবিউল হক। রবিউল হক, আপনারা জেনে থাকবেন যে রিসেন্টলি উনি বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন জিম্বাবুয়ের যে সফরটা সেটার জন্য, এবং তাকে বিবেচনা করা হয়েছে যে পেস বোলিং অলরাউন্ডার। তো আমরা কিন্তু বিগত যে টেস্ট সিরিজ গুলা খেলেছি খুব রিসেন্টে, সেগুলা বেশিরভাগই আসলে দেশের মাটিতে বা এশিয়ান কন্ডিশনে। তো সেখানে আসলে আমাদের পেস বোলিং অলরাউন্ডারের খুব একটা প্রয়োজন হয়নি, বাট পাকিস্তানের সাথেই যখন সিরিজটা চলছিল এবং বাংলাদেশ বেশ ভালোভাবে ডমিনেট করে সিরিজটা জিতছিল, তো তখনই কিন্তু আমাদের মাথার ভিতরে একটা প্রশ্ন এসেছে যে সামনে কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু সিরিজ আছে, এগেইনস্ট অস্ট্রেলিয়া ইন অস্ট্রেলিয়া, এগেইনস্ট সাউথ আফ্রিকা ইন সাউথ আফ্রিকা। তো ওই সব সেনা কন্ডিশনে আমরা দেখেছি যে সেখানে আমরা যে কোনো টিম যখন সেখানে খেলে, আইদার ইটস হোস্ট অর দা মানে সফররত দল, সবাই কিন্তু পেস বোলিং অলরাউন্ডার কিন্তু ওখানে একটা ভাইটাল রোল প্লে করে। তো এই জায়গাটা কিন্তু বাংলাদেশের যে টিম সেখানে মিসিং ছিল, এবং ভেরি রাইটলি নির্বাচকরা, টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন, আই বিলিভ যে তারা এই জিনিসটা আসলে চেয়েছে যে একজন পেস বোলিং অলরাউন্ডারকে এখানে ইন করানো। তো এবং সেইটা যদি আমরা এখানে পরিপূর্ণভাবে দেখতে পারতাম আজকের এই ম্যাচটাতে বা এই যে রানিং টেস্ট ম্যাচটাতে, সেটা ভালো হতো, বাট আনফরচুনেটলি সেটা হয়নি। আর বোলিং এ বাংলাদেশ খুব বেশি সুযোগ পায়নি, 29 ওভার বল করেছে, বাট কোনো উইকেট নিতে পারেনি। জিম্বাবুয়ে এই টিমের ব্যাটসম্যানরাও খুব ভালো ব্যাটিং করেছেন এখানে, এবং তারপরেও আমি বলবো যে এটা একটা ওয়ার্ম আপের মতন হয়ে গেছে, স্পেশালি এবাদত হোসেন, যিনি পাকিস্তানের এগেনস্টে সেকেন্ড টেস্টটাতে ছিলেন না। ইয়ের কথা বললাম, আমাদের রবিউলের কথা বললাম, রবিউলও ভালো বল করেছেন। মুশফিক হাসান পাইপলাইনের অন্যতম প্রতিভাবান একজন পেসার, মুশফিক হাসান ভালো করেছেন। হাসান মুরাদ, নাইম হাসান, তাদের কাছে হয়তোবা দেশের মাটিতে আরো একটু বেশি প্রত্যাশা ছিল, বাট সেটা ফিল আপ হয়নি। তো এটা ছিল বাংলাদেশ এইচপি ভার্সেস জিম্বাবুয়ে এ টিমের খেলার গল্প। পাশাপাশি গতকালকে থেকে কিন্তু আমাদের হাসান মাহমুদ, আমাদের লক্ষ্মীপুরের সেই সুইং গান হাসান মাহমুদের যে টিম কেন্ট, তারা কিন্তু মিডল সেক্সের এগেনস্টে খেলছে। গতকালকে থেকে খেলা শুরু হয়েছে। তো সেখানে মিডল সেক্স এবং কেন্ট সেকেন্ড ডিভিশনে, তারা একজন 3 নম্বরে এবং একজন 4 নম্বরে রয়েছে। তো লিগের টোটাল রেজাল্টের জন্য এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং কেন্ট প্রথমে ব্যাটিং করে 400 রানের মতন রান করেছে, এবং হাসান মাহমুদ ইন্টারেস্টিংলি as a number 11 he scored 22 from 39, which is a very crucial part in that innings. এবং বোলিং এ নেমেও মিডল সেক্স মোটামুটি এখন স্ট্রাগল করছে, 220 রানে 6 উইকেট, তারা প্রায় 170-80 রানে পিছিয়ে আছে, এবং সেখানেও কিন্তু হাসান মাহমুদ এখন পর্যন্ত 2টি উইকেট লাভ করেছেন। এবং তাদের যে ক্যাপ্টেন, আমি দেখলাম যে তিনি প্রায় 150 মতন ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ খেলেছেন মিডল সেক্সের। তো তাকে বোল্ড করেছেন এবং আরো একটি উইকেট তিনি পেয়েছেন। তো হাসান মাহমুদ গত ম্যাচেও 9টা উইকেট পেয়েছেন, এই ম্যাচেও ফার্স্ট ইনিংসে অলরেডি 2টা উইকেট তার হয়েছে। এবং সবচেয়ে ভালো যেই জিনিসটা সেটা হচ্ছে যে আজকেও একটা ইন্টারভিউতে দেখছিলাম যে হাসান মাহমুদ বলছেন যে ইংলিশ কন্ডিশনে বল একটু উপরে করাটা বেটার। তো সেটা কন্ডিশন এবং বলের সুইং দুইটার কারণে। তো এই যে ব্যাপারগুলো, ছোট ছোট ব্যাপারগুলো যে শিখা, এটা আসলে আমার মনে হয় যে ইংলিশ কাউন্টি ক্রিকেট ইজ দ্য বেস্ট প্লেস টু লার্ন দিস থিংস। আপনি যেমন গান গাইতে গেলে সারেগামা পা শেখার প্রয়োজন হয় প্রথমে, এবং এই টেস্ট ক্রিকেটের আতুর ঘর যে ইংল্যান্ড, সেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটটা আমার কাছে ক্রিকেটের সেই সারেগামা পা।
এবং আমরা অতীতেও অনেক গ্রেট ক্রিকেটারকে দেখেছি, রাহুল দ্রাবিড়ের মতন, সৌরভ গাঙ্গুলির মতন, ওয়াসিম আকরামের মতন। ইন রিসেন্ট ডেজ আমাদের এই যে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ফেলে গেলেন বাংলাদেশের মাটিতে। মোহাম্মদ আব্বাস রেগুলার বেসিসে খেলার চেষ্টা করেন কাউন্টি ক্রিকেটটা। আমাদের সাকিব আল হাসান খেলেছেন খুব বেশি না হলেও, বাট হাসান মাহমুদ এজ এ ফার্স্ট বোলার, এজ এ সিমার, এবং ওই কন্ডিশনটা তাকে স্যুট করে বলে আমরা বিশ্বাস করি, বিকজ তার বলের মধ্যে সেই সুইং এর কাজটা রয়েছে। উনি একজন মানে খুব রেয়ার বোলার বাংলাদেশে যিনি কিনা ইন সুইং এবং আউট সুইং দুইটাতেই কিন্তু বেশ ভালো দক্ষতা অর্জন করেছে, এবং টেস্ট ক্রিকেটে ভালো ভালো অপোজিশনের এগেনস্টে কিন্তু ওনার বেশ কয়েকটি ফাইফার আছে। তো হাসান মাহমুদের জন্য শুভকামনা, এবং তার দল অবভিয়াসলি কেন্ট, তাদের জন্য শুভকামনা যেন তারা লিগটা একটা হাই নোটে শেষ করতে পারে এবং হাসান মাহমুদও সেখানে ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে। আর আগামীকালকে বাংলাদেশ অস্ট্রেলিয়া বা টি-20 সিরিজের লাস্ট ম্যাচ। তো এটা অনেক অংশে ডেড রাবার, বিকজ অস্ট্রেলিয়া অলরেডি 2-0 সিরিজ জিতে নিয়েছে। বাট ডেড রাবার হলেও আমি মনে করি যে বোথ দ্য টিম কেউই এখানে খুব বেশি এক্সপেরিমেন্টে যাওয়ার কোনো কারণ নেই, বিকজ অস্ট্রেলিয়া তারা ওয়ানডে সিরিজটা হেরেছে এবং আমি বলবো যে বেশ বাজেভাবেই হেরেছে। তো এটা তাদের জন্য একটা মানে কি বলবো রিভেঞ্জের মতন, যে তারা যদি এখানে 3-0 সিরিজটা হোয়াইট ওয়াশ করতে পারে বাংলাদেশকে। আবার বাংলাদেশের জন্য ইটস এ ম্যাটার অফ ইগো আমি বলবো, বিকজ বাংলাদেশের রিসেন্ট টাইমে ঘরের মাটিতে বেশ ভালো তাদের পারফরমেন্স। তো সেই জায়গা থেকে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ হেরেছে, বাট এখন হোয়াইট ওয়াশটা যদি এড়াতে পারে, দ্যাট উইল বি গুড ফর বাংলাদেশ ক্রিকেট। এবং এখানে যেটা বলছিলাম যে লিটন দাসের খেলার প্রবাবিলিটি এখানে কম। সো সৌম্য সরকার হি মাইট গেট অ্যানাদার চান্স। দুইটা টি-20 অলরেডি চান্স পেয়েছেন এবং খুব বেশি বলার মতন কিছু করতে পারেননি। তো থার্ড টি-20টা তার জন্য এবং টিমের জন্য মানে ইকুয়ালি আসলে ভাইটাল। এবং বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে যদিও সেকেন্ড ম্যাচে বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেছে টপ অর্ডার, বাট স্টিল এই পারফরমেন্সটাকে আসলে যতটা ধারাবাহিকতায় আমরা রূপ দিতে পারবো তত বেশি ভালো। আমরা সাজিদ হাসান, তামিম, সাইফ হাসান কিংবা লিটন দাস, মানে আমাদের যে টপ অর্ডারটা আছে, অতীতে আমরা গত বছর যতগুলো টি-20 সিরিজ বা টি-20 ম্যাচ আমরা ডমিনেট করে জিতেছি, সেখানে এই টপ অর্ডারদের ভিতরে আমরা দেখেছি যে বড় রান এসেছে, হাই স্ট্রাইক রেটে বড় রান এসেছে। তো এই স্কোর গুলো 30-40 থেকে যদি 70-80 কিংবা সেঞ্চুরিতে কনভার্টেড হয়, দেন বাংলাদেশ ডেফিনেটলি উইল বি অন এ হাই নোট। এবং বোলিং ডিপার্টমেন্টেও অবভিয়াসলি রিশাদ হোসেন খুব বেশি ইম্প্যাক্টফুল কোনো কিছু করতে পারেননি এই সিরিজটাতে, এবং গত ম্যাচে নাতুম চান্স পেয়ে ভালো খেলেছেন। শেখ মেহেদী প্রথম টি-20টাতে ভালো করেছেন, সেকেন্ডটাতে হয়তোবা টিম কম্বিনেশন বা এক্সপেরিমেন্টের কারণে তাকে রাখা হয়নি। তো থার্ড ম্যাচে আমি আমি পার্সোনালি দেখতে চাইবো যে শেখ মেহেদী এবং নাসুম আহমেদ দুজনকেই টিমে। এবং পেস বোলিং এ আবু জাফর সাকলাইন একজন নতুন প্লেয়ার হিসেবে প্রথম দুইটা ম্যাচ উনি চান্স পেয়েছেন, এবং সেকেন্ড ম্যাচটাতে আসলে ওনার পারফরমেন্সটা একটু বেশি খারাপ ছিল। তো ওই জায়গাতে হয়তো বা টিম ম্যানেজমেন্ট মাইট থিঙ্ক অ্যাবাউট তাসকিন আহমেদ অর এনিওয়ান, বাট প্রবলেমটা হচ্ছে আমাদের আসলে নিচের দিকে ওইভাবে অলরাউন্ডার বলার মতন কেউ নেই, যার কারণে আসলে একদম একজন তাসকিন আহমেদের মতন প্রমিনেন্ট প্রিমিয়াম বোলারকে খেলানো মানে হচ্ছে গিয়ে আসলে ব্যাটিংটাকে কিছুটা হলেও দুর্বল করে দেওয়া। আবার একদিকে এটাও ঠিক যে টি-20 ক্রিকেট ইজ নট লাইক টেস্ট অর ওয়ানডে, যে এখানে আসলে যদি আপনার ম্যাচ জিততে হয়, এখানে যদি আপনার ভালো কিছু করতে হয়, দেন ব্যাটিং এ ডেফিনেটলি আপনার প্রথম 4-5 জনকেই যে দায়িত্বটা নেওয়ার সেটা নিতে হবে। আর শেষ দিকে এসে আপনার মানে বাংলাদেশে ওরকম আসলে কেউই নেই যে কিনা আপনি ওই আন্দ্রে রাসেলের মতন বিগ হিট করে কিংবা ওই যে সেই মারিও শেফার্ড জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের তাদের মতন বিগ হিট করে বিশাল রান করতে পারবে। তো টুকটাক ব্যাটিং পারে, মাঝে মাঝে 2-1 ছয় মারতে পারে, এরকমই মোটামুটি সবাই, সেই রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিনও আজকাল ব্যাটিং ভালো করছেন। তো
এই কয়েকটা জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশের কিছু পরিবর্তন আসার কথা। তৌহিদ হৃদয় এই সিরিজটাতে হয়তোবা উনি পরিপূর্ণভাবে 3টা ম্যাচে উনি হয়তোবা ক্যাপ্টেন্সি করতে পারবেন। তো স্টিল আর্লি ডেজ উইথ হিজ ক্যাপ্টেন্সি। আমি তৌহিদ হৃদয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে, যাতে তৌহিদ হৃদয় তার ক্যাপ্টেন্সিতে ভালো কিছু করতে পারেন এবং সেটাকে এনজয় করেন। এবং অস্ট্রেলিয়ার জন্য ডেফিনেটলি এখানে তাদের যে ওয়ান ডে তে ক্যাপ্টেন ছিলেন জশ ইংলিশ, তিনি টি-20 তে রান এখনো পর্যন্ত পাননি। মিচেল মার্শ রান পাননি। কনলি ফার্স্ট টি-20 তে রান পেয়েছেন, সেকেন্ডটাতে পাননি। এবং তাদের যারা নতুন যারা এসেছে, জোয়েল ডেভিসের মতন, নিখিল চৌধুরীর মতন, তো তারা আসলে প্রত্যেকেই চাইবে যে আউটস্ট্যান্ডিং এখানে কোনো কিছু করার জন্য। এবং অস্ট্রেলিয়াও হয়তোবা কিছু জায়গাতে কিছু পরিবর্তন হয়তোবা আনতে পারে, দু একজন প্লেয়ার হয়তোবা এদিক সেদিক হতে পারে। তো ফাইনালি আমার কাছে মনে হয় যে একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে আগামীকালকে, যদি বৃষ্টির কোনো প্রভাব না থাকে। তো বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। আর আমার ভিডিও এখানে শেষ করছি। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, গুরুত্বপূর্ণ অভিব্যক্তি আমার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি যেটা বলেছি যে আপনাদের মন্তব্য আমার কাছে গুরুত্বপূর্ণ, এবং আই ওয়ান্ট one from you guys to join me and participate in this show or podcast. So thank you so much.